ঠিক মধ্যরাতে ভারতের ছেড়ে দেয়া পানি থেকে বাংলাদেশে চলছে স্মরণকালের সবচেয়ে বড় বন্যা। ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার প্রায় 50 লাখেরও অধিক মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছে। তাদের শুধু এখন আল্লাহর কাছে এবং পৃথিবীর মানুষের কাছে একটাই চাওয়া, যে তাদেরকে জীবিত অবস্থায় যাতে উদ্ধার করে আনা যায়। তাদের দালান বাড়ি ঘর আছে, তারা তাদের বিল্ডিং এর দোতলায় গিয়ে উঠেছে। হাঁটু বা কোমর পর্যন্ত পানি নয়, মানুষের ঘরের উপর দিয়ে পানি যাচ্ছে এবং তা প্রবল স্রোতে যাচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তবে বাংলাদেশের কোনো মানুষেরই তা বুঝতে এখন আর সময় লাগছে না যে এই বন্যা যতটা না প্রকৃতি সৃষ্ট, তার চেয়ে বেশি ভারত সৃষ্ট। এই বন্যা সৃষ্টি হওয়ার পিছনে ভারতের অবদান কতটুকু, প্রকৃতির অবদান কতটুকু, আমাদের দেশের আবহাওয়া অধিদপ্তরের গাফিলতির অবদান কতটুকু, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। এল নিনো, লা নিনার প্রভাব, জলবায়ুর পরিবর্তন এবং বেশ কিছু প্রাকৃতিক জটিলতার কারণে বাংলাদেশ এবং ভারতের বেশ কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টিপাতটা অন্যান্য সময়ের মতো কোনো স্বাভাবিক বৃষ্টিপাত না। ভারতের ত্রিপুরা অঞ্চলে যেখানে সম্পূর্ণ আগস্ট মাসে বৃষ্টি হওয়ার কথা ছিল 404 মিলিমিটার, সেখানে শুধুমাত্র 20 আগস্ট বৃষ্টিপাত হয় 304 মিলিমিটার, যার কারণে ভারতের ত্রিপুরা অঞ্চলে দেখা দেয় এক ভয়ঙ্কর বন্যা, যে বন্যায় ভারতের 11 জন লোক অলরেডি মারা গেছে এবং 64,000 মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ওই বন্যাকেও পুরোপুরি প্রকৃতি সৃষ্ট বলা যাচ্ছে না, কারণ ভারত আগে থেকেই ইন্টারন্যাশনাল নদীতে মানে গোমতী নদীতে বেশ কয়েকটি বাঁধ দিয়ে রেখেছে। সেই বাঁধ থেকে তারা বিদ্যুৎ উৎপাদন করে। যখন হঠাৎ করে অতিবৃষ্টি শুরু হয়েছে, তখনই ভারতের উচিত ছিল সবগুলো গেটের পানি খুলে দেয়া, যার কারণে পানি নিচে নেমে যেত। মোটামুটি পরিমাণ পানি আসার কারণে পানি খুব দ্রুতই বাংলাদেশ হয়ে নদী বেয়ে সমুদ্রে নেমে যেত। কিন্তু ভারত ওই পানি প্রথমে আটকে রেখে কৃত্রিম ভাবে ত্রিপুরায় একটা বন্যার সৃষ্টি করে। বন্যার কারণে ত্রিপুরার অবস্থা যখন নাজুক, তখন ভারত বাংলাদেশকে কোনো পূর্ব প্রস্তুতির সুযোগ না দিয়ে রাতের অন্ধকারে হঠাৎ করে পানি ছেড়ে দেয় এবং ওই পানিতে ভেসে যায় নোয়াখালী, ফেনী এবং কুমিল্লার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি, বিপন্ন হয় লক্ষ লক্ষ জীবন। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর দুইটা আমার আব্বুর সঙ্গে আরেকজন মুরব্বী ছিল, মোট 4 জন। এর ওদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরে রাখতে পারেন না? ধরে রাখতে পারি না। আমি 2-3 বার পল্টে বাবাকে ঝাঁপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি, তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। ভারতের উচিত ছিল বাংলাদেশকে আগে থেকে জানানো যে আমাদের এইখানে প্রবল বৃষ্টিপাত হচ্ছে এবং আমাদের কিছুদিনের ভিতরেই বা কিছুক্ষণের ভিতরেই বা কিছু সময়ের ভিতরেই পানি ছেড়ে দিতে হবে। তখন আমরা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারতাম। প্রস্তুতি নিলে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে আসতো, কিন্তু এই বিষয়টা ভারত করেছে টোটালি ইন্টেনশনালি। আমরা সবাই জানি যে আওয়ামী লীগ সরকারের সাথে ভারতের অন্যরকম একটি ভাব ভালোবাসা ছিল এবং আওয়ামী লীগ সরকার পতনের কারণে ভারতের গায়ে কতটা জ্বলাপোড়া শুরু হয়েছে তা ভারতের মিডিয়াগুলোর দিকে তাকালেই আমরা বুঝতে পারব। এটা ছাত্র আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। जैसे जो देश हैं वो पीछे से रिमोट कंट्रोल से इन दंगों को भड़काते रहते हैं, क्योंकि जो पश्चिमी बड़े बड़े जो देश हैं अमेरिका जैसे, वो उन देशों के विपक्षी दलों के साथ मिल जाते हैं। এরা নিজেদের বক্তব্য লিখুক, হোক বিতর্ক। যখনই আওয়ামী লীগ সরকারের পতন হয়ে গেল, তখনই ভারত বুঝে গেল যে বাংলাদেশের কাছ থেকে আগের মতো আর ফ্যাসিলিটি নেওয়া সম্ভব হবে না। তাই তারা পরিকল্পিতভাবেই ত্রিপুরায় একটা বন্যা সৃষ্টি করেছে বলে আমার ধারণা, এবং ওই বন্যার পানি হঠাৎ করে বাংলাদেশে ছেড়ে দিয়ে বাংলাদেশকে ভাসিয়ে দিয়ে বোঝানোর চেষ্টা করছে, তোমরা যদি আমাদের পা চেটে না চলো তাহলে কিন্তু আমরা তোমাদেরকে ভাসিয়ে মেরে ফেলবো। বন্যা সৃষ্টি হওয়ার পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারকে আমাদের বাংলাদেশ সরকার জরুরি তলব করেছে উত্তর দেওয়ার জন্য যে ভারত কেন হঠাৎ কোনো ধরনের পূর্ব সতর্কতামূলক নির্দেশনা না দিয়ে বাংলাদেশে পানি ছেড়ে দিল এবং ওই পানিতে বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বড় বন্যা সৃষ্টি হলো। শুধু এবারের এই বন্যাই নয়, ভারত সব সময় তাদের এই স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারী আচরণ বাংলাদেশের সাথে দেখিয়ে আসছে।
ভারত হয়ে বাংলাদেশে মোট 54টা নদী তৈরি হয়েছে এবং এর অধিকাংশ গুরুত্বপূর্ণ নদীগুলোতেই তারা বিভিন্ন বাঁধ বা ব্যারেজ তৈরি করেছে। ভারত হয়ে বাংলাদেশে যে নদীগুলো ঢুকেছে এই নদীগুলোর মধ্যে ঠিক কতগুলো নদীতে ভারত কতগুলো বাঁধ তৈরি করেছে তার সঠিক হিসাব বাংলাদেশ সরকারের কাছে নেই। এর সঠিক তথ্য কোথাও খুঁজে পাবেন না। ভারত ইচ্ছে মতো বাঁধ তৈরি করছে এবং বাংলাদেশের কাছে তার সঠিক হিসাবই দিচ্ছে না। তাদের সুবিধা মতো তারা পানি আটকে রাখছে এবং তাদের যখন অসুবিধা হচ্ছে তখনই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বানের জলে ভাসিয়ে দিচ্ছে। তাই এই বন্যাকে আমরা ন্যাচারাল ডিজাস্টার না বলে ইন্ডিয়ান ডিজাস্টার বলতে পারি। এবারের বন্যায় যে শুধু ভারতের রাজনীতি দায়ী তা কিন্তু সম্পূর্ণরূপে আমরা দাবি করতে পারি না, কারণ আমাদের আবহাওয়া অধিদপ্তরের কাছেও এই হিসাবটা থাকতে হবে যে ভারতের বর্ডার অঞ্চলে বা যে অঞ্চলগুলোর সাথে আমাদের স্বার্থ অনেকটা সংশ্লিষ্ট, যে অঞ্চলগুলোতে অতিরিক্ত বৃষ্টি হলে বা অতিরিক্ত বন্যা হলে বাংলাদেশেও বন্যা হওয়ার সম্ভাবনা থাকে, ওই এলাকাগুলোতে ঠিক কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং বন্যার সম্ভাবনা ঠিক কতটুকু তার সঠিক তথ্য বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের কাছে থাকা উচিত। কিন্তু বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে বন্যার পূর্বাভাস সম্পর্কে আগে থেকে সতর্ক করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই বিষয়টা থেকে কিন্তু আমরা একটা জিনিস গেস করতে পারি, তা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে ভারতের লোক ঠিক কতজন কাজ করছে এবং যারা কাজ করছে তারা কি ভারতের স্বার্থে বা পূর্ববর্তী সরকারের স্বার্থে কাজ করছে কিনা তাও তদন্ত করার দরকার আছে। আপনি আমি সাধারণ মানুষ গুগলের ওয়েদার ফোরকাস্ট চেক করে বলতে পারি যে বিশ্বের কোন জায়গায় কখন কি পরিমাণে বৃষ্টি হবে, কোথায় বন্যার আশঙ্কা আছে, কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আগে থেকে তা জানে না, তা আমাদের বিশ্বাস করতে হবে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরও এই বন্যার জন্য দায়ী। তারা কোনো না কোনো ভাবে ভারত দ্বারা প্রভাবিত, না হলে আমাদের এইখানে আগাম সতর্কতা জারি করা উচিত ছিল এবং তা আমার ধারণা ইচ্ছাকৃতভাবেই করা হয়নি। সারা পৃথিবীতেই অনেক দেশ থেকে অন্য দেশে নদী গিয়েছে, যার কারণে পৃথিবীতে বেশ কিছু আন্তর্জাতিক আইন তৈরি করা হয়েছে। সবগুলা নদী আইনেরই একটাই উদ্দেশ্য, যাতে এক দেশ থেকে আরেক দেশে যখন একটা নদী প্রবাহিত হবে তখন যাতে কোনো দেশই ক্ষতির সম্মুখীন না হয় এবং দুই দেশই যাতে সমানভাবে ওই নদীর উপকারভোগী হয়। ভারত হয়ে বাংলাদেশের যে নদীগুলো ঢুকেছে সব নদীর প্রফিট বা সুবিধাগুলো ভারত একা ভোগ করে, আমরা শুধু ওই নদীগুলো থেকে দুঃখ নেই, সুখ নিতে পারি না। আমাদের সকল নদীগুলো যেহেতু ভারত থেকে বাংলাদেশে এসে ঢুকেছে, তাই বলা যায় যে বাংলাদেশের সকল নদী ভারত তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং বাংলাদেশের স্বার্থের বিপরীতে ব্যবহার করছে। ভারতের ত্রিপুরার যে অঞ্চল থেকে বাংলাদেশে পানি ঢুকে এত বড় বন্যা সৃষ্টি করেছে তা কোনো বড় নদীর উপরে না, অর্থাৎ সিগনিফিকেন্ট কোনো বাঁধই ছিল না। এখন ধারণা করুন যে এত ছোট ডম্বুর বাঁধ যদি ভেঙে দেওয়ার পরে বাংলাদেশে এত বড় বন্যার সৃষ্টি হয়, তাহলে বড় যে সিগনিফিকেন্ট বাঁধগুলো আছে ওগুলো খুলে দিলে বাংলাদেশে কত বড় বন্যার সৃষ্টি হবে। এই যে বেআইনি ভাবে ভারত কিছুদিন পরপরই বাংলাদেশের উপরে পানি দিয়ে ভাসিয়ে দিয়ে বাংলাদেশে কৃত্রিম বন্যার সৃষ্টি করছে, মেড ইন ইন্ডিয়া ফ্লাড, এই ফ্লাড বন্ধ করার কোনো উপায় কি আসলে আছে? এখন সোশ্যাল মিডিয়ায় অনেকে মতামত দিচ্ছেন যে বাঁধগুলো ভারত তৈরি করেছে, ওই বাঁধের পাশে আমরা যদি আরেকটা বাঁধ তৈরি করি তাহলে সমাধানটা হয়ে যাচ্ছে। আসলে এইভাবে কোনো সমাধান হবে না। যখন উপর থেকে নিচের দিকে পানি আসে আপনি একটা লেভেল পর্যন্ত পানিকে আটকে রাখতে পারবেন, কিন্তু আপনি যদি তার চেয়ে উঁচা বাঁধ তৈরি করেন তাহলে বাঁধে এসে পানি বাধাগ্রস্ত হবে ঠিকই, তখন বাঁধের আশপাশ দিয়ে পানি ঠিকই প্রবাহিত হবে, এই পানি আশপাশের এলাকাগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে। তখন নদীতে পানি থাকবে কম, মানুষের ঘর বাড়িতে পানি থাকবে বেশি। সত্যিকার অর্থে এইটা কোনো সমাধানই না। তাহলে সমাধানটা কি? আসল সমাধানটা হচ্ছে আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দেশ থেকে যখন আরেকটা দেশে নদী প্রবাহিত হয় তার কিছু নির্দিষ্ট নীতিমালা আছে। ওই নীতিমালাগুলো ভারতকে মানতে হবে, আর ভারত যদি অন্যায়ভাবে তা না মানে তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হতেই থাকবো। তাই আমাদের আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য তিস্তা মহাপরিকল্পনা নামে একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, যেখানে আরেকটা বাঁধ তৈরি না, আমাদের যে নদীগুলো দিয়ে পানি যায় ওই নদীগুলোকে ভালো করে খনন করে সারা বছর যাতে পানি আটকে থাকে এই ধরনের নাব্যতা তৈরি করা। ভারত যদি দিনের পর দিন আমাদের সাথে স্বৈরাচারমূলক বেআইনি আচরণ করতেই থাকে এবং আমাদের যদি দেয়ালে পিঠ ঠেকে যায় তাহলে আসলে আমাদের ফাইট ব্যাক করা ছাড়া কোনো উপায় থাকবে না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি বাংলাদেশকে ভারত অস্থিতিশীল করতে চায় তাহলে ভারতের 7 সিস্টার্স এক থাকতে পারবে না। কিন্তু যদি ভারতের সাথে আমাদের শত্রুতা আমরা প্রকাশ্যে ঘোষণা করে ফেলি তাহলে ভারত কিন্তু এক থাকতে পারবে না।
ভারতের আলাদা হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কারণ ভারতের 7 সিস্টার্স উক্ত যে অঞ্চলগুলো আছে তারা একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদের মধ্যে অনেক সশস্ত্র গোষ্ঠী আছে, তাদের অঞ্চলের বেশিরভাগ মানুষই চায় ভারত থেকে আলাদা হয়ে যেতে। আমরা যুদ্ধ না করে যদি তাদেরকে শুধু সহায়তা দিই তাহলেই কিন্তু ভারতের অখণ্ডতা তারা ধরে রাখতে পারবে না। তাই ভারতের স্বার্থেই আমাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, না হলে ভারতেরও ক্ষতি হবে, আমাদেরও ক্ষতি হবে। আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু পাগল না যে শুধু শুধু ভারত বিরোধিতা করবে। আমাদের বাংলাদেশের মানুষ ভারত বিরোধিতা করে কারণ তারা জন্মের পর থেকে দেখে আসছে যে তারা ভারতের দ্বারা বিভিন্নভাবে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। সবকিছুর পরে এটাই বলবো যে এখন আমাদের আর রাজনীতি নিয়ে কথা বলার সময় না, আমাদের এখন বন্যা মোকাবেলা করার সময়। এবং আমাদের বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের ভিতরে মানবতা ঠুস ঠুস করে ভরা। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগত উদ্যোগে, প্রাতিষ্ঠানিক উদ্যোগে, সরকারি এবং বেসরকারি উদ্যোগে লাখো লাখো মানুষ এগিয়ে যাচ্ছে ফেনী, নোয়াখালী এবং কুমিল্লার বন্যা দুর্গত মানুষদের পাশে। আমরা এর আগে আরো বহুবার প্রমাণ করেছি যে আমাদের বাংলাদেশের মানুষ একে অন্যকে সাহায্য করার মাধ্যমে এই ধরনের বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে এনেছি এবং এই ধরনের বন্যা থেকে বেরিয়ে এসে আবার আমরা আগের মতো ঘুরিয়ে দাঁড়িয়েছি।